আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রাইট ফর্ম অফ ভার্বের ঢাকা বোর্ড 2090-তে তোমাদের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটি আজকে আমি তোমাদের সলিউশন করে দিব। তো রাইট ফর্ম অফ ভার্বের যে পেসেসটি ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল সেই পেসেসটি আমাদের সলিউশন করতে হলে অবশ্য এটার বাংলাটা জানা জরুরি। তোমরা যদি কোনো গ্রামার আর্টিকেল বলো আর ফার্স্ট পেপার বলো, যদি পেসেজের বাংলাটা না বুঝতে পারো, অনুবাদ না করতে পারো, তাহলে কিন্তু তোমরা 100% সলিউশন দিতে পারবে না। তাহলে কাজেই আমাদেরকে কি করতে হবে, প্রথম অবস্থায় আমাদের প্রত্যেকটি সেন্টেন্সকে ইউনিকভাবে বঙ্গ অনুবাদ করতে হবে। দেন বুঝে আমাদের কোনো স্ট্রাকচার বা কোনো রুলসের আন্ডারে এটাকে রেখে আমাদের এটা সলিউশন করতে হবে। তো আমরা এই প্রশ্ন ব্যাংকটি সলিউশন করার আগে বাংলাটি একটু দেখে নিই। তো দেখো, ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন ব্যাংকে যে প্যাসেজটি পড়ছিল সেটার কন্টেন্ট ছিল ক্রিকেট, তাই না? ক্রিকেট সম্পর্কে এখানে একটি প্যাসেজ করে দেওয়া হয়েছিল, যার অনেকগুলো ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে। আর এই ভার্বগুলোর যে কারেকশনটা কী হবে, মানে বাক্য অনুযায়ী, স্টেটমেন্ট অনুযায়ী ভার্বের কীরকম পরিবর্তন হতে। তো চলো আমরা প্রথম বাক্যটি দেখি। প্রথম বাক্যে বলা হয়েছে ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। দেন বথ দ্য ইয়ং অ্যান্ড দি ওল্ড, তরুণ এবং বৃদ্ধরা বা তরুণ এবং বৃদ্ধ উভয়ই গেট প্লেজার ফ্রম দিস গেম। প্লেজার মানে কি বলো, আনন্দ পায়, তাই না? আনন্দ পাওয়া বা আনন্দ, আর গেট মানে পাওয়া, তাহলে গেট প্লেজার মানে আনন্দ পায় ফ্রম দিস গেম, এই খেলা থেকে। অর্থাৎ বাংলাটা হচ্ছে বোথ দ্য ইয়ং অ্যান্ড দি ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। তরুণ এবং বয়স্ক বা বৃদ্ধ উভয়ই এই খেলা থেকে আনন্দ পায়। অর্থাৎ প্রথমে যে সেন্টেন্সটি ছিল এটার বাংলা হবে ক্রিকেট হলো একটি জনপ্রিয় খেলা। দেন নেক্সট যে বাক্যটি এখানে আছে, বাক্যটির বাংলা হবে তরুণ এবং বয়স্ক বা বৃদ্ধ উভয়ই এই খেলা থেকে আনন্দ পায়। যাই হোক, দেখো এখানে কিন্তু একটা আমাদের ব্র্যাকেটের মধ্যে এ নম্বরের যে প্রশ্নের ভার্বটি বসাতে হবে, ভার্ব কিন্তু ব্র্যাকেটের ভিতরে গেট দেয়া আছে, তাই না? এখন আমাদের এই স্টেটমেন্ট অনুযায়ী বা এই সেন্টেন্স অনুযায়ী আমাদের এই ভার্বটাকে কি কারেকশন করতে হবে কি করতে হবে না, সেটা কিন্তু আমাদের স্ট্রাকচার বলে দেবে। দেন আমাদের এই ভার্বটি এই ভার্বটি কী করতে হবে, এই ভার্বটি আমাদের এই গ্যাপে ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে সলিউশন করার চেষ্টা করি। তাহলে এখন স্টেটমেন্টটা একটু ভালো করে খেয়াল করে দেখো। স্টেটমেন্টে বলা হচ্ছে বথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড, তাই না? তাহলে দেখো যে আমরা জানি কোনো সেন্টেন্সের ভিতরে যদি বথ ডট ডট অ্যান্ড থাকে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো? যে কোনো সেন্টেন্সের ভিতরে যদি বথ ডট ডট অ্যান্ড থাকে, বিষয়টা এরকম যে বথ ডট ডট অ্যান্ড। তাহলে দেখো আমরা কিন্তু গত ক্লাসে বা গত যে প্রশ্ন ব্যাংকগুলো সলিউশন করেছি সেখানে কিন্তু অ্যান্ড সম্পর্কে অনেক কিছু বলেছি, তাই না? দেখো অ্যান্ড সম্পর্কে বলেছিলাম অ্যান্ড আমাদের কি বলো, কোঅর্ডিনেট কনজাংশন। সেক্ষেত্রে দেখা গেছে যে অ্যান্ডের আগে যে ভার্বটি যে পজিশনে হবে, অ্যান্ডের পরের ভার্বটিও সেই পজিশনে হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু ভিন্ন। দেখো এখানে কিন্তু বথ ডট ডট অ্যান্ড আছে। তাহলে দেখো বথ ডট ডট অ্যান্ডের কিন্তু একটি স্ট্রাকচার আছে। স্ট্রাকচার কি তোমাদের কি মনে আছে? দেখো স্ট্রাকচারটা এমন হবে যে বথ ডট ডট অ্যান্ডের ক্ষেত্রে সাবজেক্টটা যদি কি হয় বলো, সিঙ্গুলার হয়, তাহলে অবশ্যই তোমাদের ভার্বটি কী করতে হবে বলো, ভার্বটি হতে হবে তোমাদের সিঙ্গুলার। তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। তাহলে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি বথ ডট ডট অ্যান্ড কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে তার সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও হবে সিঙ্গুলার। দেন আমরা এটাও বলতে পারি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বটিও অবশ্যই কি হবে বলো, ভার্বটিও আমাদের প্লুরাল হবে, তাই না? তাহলে দেখো যে এই জায়গায় একটু খেয়াল করে দেখো, বথ ডট ডট অ্যান্ড অর্থাৎ বথ ডট ডট অ্যান্ড যদি কোনো বাক্যের ভিতরে থাকে তাহলে তার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বটিও সিঙ্গুলার করতে হবে।
যদি তার ভার্ব যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে ভার্বটি প্লুরাল করতে হবে। এখন বিষয়টা দেখো, এই সেন্টেন্সের ভিতরে কিন্তু বট ডট ডট অ্যান্ড উভয়ই আছে, তাই না? তাহলে যদি থাকে তাহলে আমাদের স্ট্রাকচারটা হয় এটা ফলো করতে হবে, নতুবা আমাদের এইটা ফলো করতে হবে, তাই না? এখন বিষয়টা দেখো যে আমাদের সাবজেক্টটা আছে কি, দেখো সাবজেক্ট আছে কি, দ্য ইয়ং অ্যান্ড দি ওল্ড। তাহলে দেখো যে ইয়ং এবং কি বলো ওল্ড ম্যান, মানে কি তরুণ এবং বৃদ্ধারা। তাহলে তোমরা বুঝতে পারছো এটা অবশ্যই প্লুরাল আছে। এখন দেখো যদি প্লুরাল থাকে তাহলে আমাদের অবশ্যই এইটা ফলো করতে হবে যে সাবজেক্টটি যদি কি থাকে বলো, সাবজেক্টটি যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটি হবে প্লুরাল। তাহলে দেখো এখানে কি কারেকশনটা হবে, দেখো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ফলো করে এখানে ভার্বকে সিঙ্গুলার করতাম। যেহেতু আমাদের স্ট্রাকচার বলে দিচ্ছে যে সাবজেক্টটি প্লুরাল আছে তাহলে আমাদের ভার্বটিও প্লুরাল নিতে হবে। তাহলে দেখো যে গেট, আমরা জানি তো গেট কি প্লুরাল ফর্মে। তাহলে দেখো নর্মালি বেস ফর্মের ভার্বগুলো কিসে থাকে, প্লুরাল ফর্মে থাকে। তাহলে আমরা বুঝতেই পারছি গেটের প্লুরাল কিন্তু গেটই, গেটের প্লুরাল কি বলো, গেটই। আর গেটের সিঙ্গুলার ফর্ম কি হয় বলো, তার সঙ্গে এস বাই এস যোগ করতে হয়। যেমন গেটের সিঙ্গুলার ফর্ম ভার্ব হবে গেটস, তাই না, এস হবে। তাহলে যদি আমরা এখানে এস যোগ করি তাহলে এটা হয়ে যাবে কি বলো, সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের তো প্রয়োজন আমাদের প্লুরাল ভার্ব, তাহলে আমরা এস যোগ করব না, এখানে জাস্ট গেট রাখবো। তাহলে বুঝতে পারছো যে এটা রাইট অ্যান্সার হবে গেট। এবার চলো আমরা পরবর্তী সেন্টেন্সটা একটু দেখি। পরবর্তী সেন্টেন্সটা ইনফ্যাক্ট বস্তুত বা প্রকৃত অর্থে ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। অর্থাৎ এখানে দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। ক্রিকেট কি বলো, ক্রিকেট ভালো করে লক্ষ্য করো, ক্রিকেট কল মানে কি, কল মানে কি ডাকা, তাই না, কল মানে ডাকা। তাহলে ক্রিকেট কল মানে কি, ক্রিকেট ডাকে, ক্রিকেট কি কখনো ডাকতে পারে না, ক্রিকেট তো ডাকতে পারে না, ক্রিকেটকেই আমরা ডাকি, তাই না? তাহলে দেখো যে ক্রিকেট কল, ক্রিকেট ডাকে না, ক্রিকেটকে ডাকা হয় বা বলা হয় দ্য জেন্টলম্যানস গেম। জেন্টলম্যানস মানে কি বলো, ভদ্রলোক, তাই না? তাহলে ক্রিকেটকে ডাকা হয় ভদ্রলোকদের খেলা। বাংলাটা বুঝতে পারছো যে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকদের খেলা বা ক্রিকেটকে ডাকা হয় ভদ্রলোকদের খেলা। তাহলে এই বাক্যের দিকে একটু লক্ষ্য করো যে এই বাক্যটা আমাদের কি বোঝাচ্ছে। এখানে সাবজেক্ট তো ক্রিকেট, তাই না? এখানে সাবজেক্ট কি বলো, ক্রিকেট। তাহলে ক্রিকেট কি নিজে কোনো কাজ করছে, ক্রিকেট কি নিজে ডাকতে পারে, কখনো কি ক্রিকেট ডাকতে পারে বলো, না, ক্রিকেট তো ডাকতে পারে না। তাহলে যদি ক্রিকেট না ডাকতে পারে তাহলে অন্য কেউ ডাকে। আর যদি কর্তা নিজে না কাজ করে অন্য কেউ করে তাহলে সেটা হয়ে যাবে কিসে বলো, প্যাসিভে। সেটা হবে কি বলো, প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ অ্যাজ ইউজুয়াল তোমাদের এইচএসসি একাডেমিতে প্রচুর প্রশ্ন আসে, আর প্রশ্নগুলো ক্যালকুলেশন করলে দেখা যায় যে সব থেকে বেশি রুলস আসছে প্যাসিভ থেকে, আর প্যাসিভটাই তোমাদের অনেক বিভ্রান্ত করবে। তো প্যাসিভ বাক্যটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু প্রশ্নের রাইট সলিউশনটা করতে পারবে না। তাহলে দেখো যে প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে স্ট্রাকচারটা কি হবে বলো, স্ট্রাকচারটা হবে, আমি সাবজেক্টটা মিসিং করি না, সাবজেক্টটা আমি তুলেই দিই, সাবজেক্ট প্লাস বি ভার্ব দেন কি হবে বলো, বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর রূপ, আই মিন পাস্ট পার্টিসিপল, তাই না? দেখো প্যাসিভের নর্মাল প্যাসিভের স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে বি ভার্ব ইউজ করতে হবে, তারপরে আমাদের ভার্বের 3 নম্বর রূপ ইউজ করতে হবে। দেখো প্যাসিভের কিন্তু আরেকটা স্ট্রাকচারও আমরা মেনটেন করি, সেটা প্যাসিভের আরেকটা স্ট্রাকচারও মেনটেন করে প্যাসিভ, সেটা কি বলতো, সেটা সাবজেক্টের পর সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব দেন বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ। দেখো এই স্ট্রাকচারটাও কিন্তু প্যাসিভের জন্য আমরা ব্যবহার করে থাকি। এই স্ট্রাকচারটার দিকে একটু খেয়াল করো, সাবজেক্ট দেন মোডাল ভার্ব দেন বি প্লাস V3। আসলে এই স্ট্রাকচারটা আমরা কখন ইউজ করি জানো, যখন আমাদের বাক্যের ভিতর সাবজেক্টের পরে একটা মোডাল ভার্ব থাকে তখন আমরা কিন্তু এই স্ট্রাকচারটা মেনটেন করি। তাহলে বুঝতে পারছো যে আমাদের ক্রিকেটের পরে কিন্তু কোনো মোডাল ভার্ব নাই, কাজে আমরা এই স্ট্রাকচারটা কি বলো, এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব না, তাহলে আমাদের কোন স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, এই স্ট্রাকচারটা।
তাহলে দেখো যে কলটা কি করতে হবে আমাদের, কলটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদের কলটাকে V3-তে নিতে হবে। তাহলে বলো তো কলটার V3 কি, কলের V3 হলো কল্ড, তাই না বলো। তাহলে আমরা দেখো V3 দেন V3 ইউজ করছি, কিন্তু করছি না বলো, হ্যাঁ V3 ইউজ করছি। এবার আমাদের কি করতে হবে, এই V3 অর্থাৎ মেইন ভার্বের আগে আমাদের একটা বি ভার্ব ইউজ করতে হবে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে আমরা এখানে বি ভার্ব হিসেবে কি ব্যবহার করব, অ্যামিজার না অজর, কোনটা ব্যবহার করব। দেখো এই যে আমাদের পুরো স্টেটমেন্ট আমাদের কি বলছে যে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকদের খেলা। তাহলে নিশ্চয়ই এটি বর্তমান কালকে নির্দেশ করছে, আর যদি বর্তমান কালকে নির্দেশ করে তাহলে বি ভার্ব হয় অ্যামিজার। এখন বিষয়টা হচ্ছে আমরা এম ইজ আর তোমাদের লাইক দিস, আমি তোমাদের এখানে উঠিয়ে দিই এম ইজ আর। দেখো যে অ্যামিজারের আমরা কি এম ইউজ করব, নতুবা ইজ ইউজ করব, নতুবা কি আর ইউজ করব, কোনটা ইউজ করতে পারি সেটা আমাদের বলে দেবে সাবজেক্ট। দেখো সাবজেক্ট কিন্তু ক্রিকেট কি বলো, ক্রিকেটটা থার্ড পারসন, তাই না, ক্রিকেটটা কি বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য আমরা কি ব্যবহার করি, অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করি কি বলো, ইজ ব্যবহার করি, তাই না। তাহলে আমরা ইজ ব্যবহার করি, তাহলে এইখানে বলো তো এবার যে বি ভার্বটা কী হবে, বি ভার্বটা হবে ইজ। তাহলে দেখো যে রাইট অ্যান্সার কী হবে, যে ইজ কল্ড, ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম, অর্থাৎ ক্রিকেটকে বলা হয় বা ডাকা হয় ভদ্রলোকদের খেলা। আশা করি বুঝতে পারছো। এবার পরবর্তী বাক্যের দিকে খেয়াল করো। পরবর্তী বাক্যে বলা হয়েছে ইট এন্টারটেইনস আস, এটা আমাদেরকে বিনোদন দেয়, তাই না, এটা আমাদেরকে বিনোদন দেয় উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ পোলাইটনেস মানে ভদ্রতা। তাহলে এই সেন্টেন্সটির মিনিংটা কী হবে বলো, মিনিংটা হবে যে এটি বলতে কাকে বোঝাচ্ছে বলো, এটি বলতে ক্রিকেটকে বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা বিষয় লুকানো আছে, সেটা কি বলো, সেটা আছে কি যে এখানে ক্রিকেট লুকানো আছে, তাই না, এখানে ক্রিকেট লুকানো আছে, এখানে ক্রিকেট লুকানো আছে, আসলে ইট দ্বারা ক্রিকেটকেই বোঝানো হচ্ছে। তাহলে দেখো যে ইট মানে কি, আমি বলতে পারি যে ক্রিকেট এন্টারটেইন আস, ক্রিকেট আমাদের বিনোদন দেয় উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, শৃঙ্খলা এবং ভদ্রতার সঙ্গে। তাহলে দেখো ক্রিকেট আমাদের বিনোদন দেয় কিছুর সঙ্গে, ভদ্রতা এবং শৃঙ্খলার সঙ্গে। তাহলে এই বাক্যে দেখো একটা ভার্ব আছে, ভার্বটা আছে এন্টারটেইন। তাহলে দেখো এন্টারটেইন ভার্বটি কি এখানে ডিফল্ট বসবে নাকি এটার কোনো কারেকশন করতে হবে, সেটা তো আমাদের রুলসই বলে দিবে, স্ট্রাকচার বলে দেবে, তাই না। তাহলে দেখো যে এটার আমরা কি পরিবর্তন করতে পারি। এখন একটা বিষয় তোমরা মাথায় রাখবা, যে কোনো সেন্টেন্সের শুরু যদি প্রোনাউন ইট দিয়ে হয়, কী দিয়ে হয় বলো, ইট দিয়ে হয়, তাহলে সেটি সবসময় কি হয় বলো, সেটি সবসময় সিঙ্গুলার হয়, তাই না, সেটা কি হয়, সিঙ্গুলার হয়, সেটা সিঙ্গুলার হয়। যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ভার্বটি তোমাদের কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। তোমরা কি বিষয়টি বুঝছো, যে ইট, দেখো ইট দ্বারা শুরু হওয়ার যে সাবজেক্টটি সিঙ্গুলার, বুঝছো, ইট দ্বারা শুরু হওয়া সাবজেক্টটি, আমি এখানে তোমাদের সাবজেক্টটি উল্লেখ করে দিই, যে সাবজেক্ট দেন এমন করে দিই যে সাবজেক্ট। বিষয়টা দেখো যে ইট দ্বারা যুক্ত হওয়া সাবজেক্টটি সবসময় সিঙ্গুলার হয়, আর এর জন্যই তোমাদেরকে ভার্বটাকে কি করতে হবে, ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। তাহলে দেখো এই জায়গায় যে এন্টারটেইন আছে, এন্টারটেইনটাকে তোমাদের সিঙ্গুলার ভার্ব করতে হবে। এন্টারটেইন কি সিঙ্গুলার ভার্ব আছে, না, ভার্ব অ্যাজ ইউজুয়াল কিসে থাকে বলো, প্লুরাল ফর্মে থাকে, তাই না। তাহলে যদি ভার্ব অ্যাজ ইউজুয়াল প্লুরাল ফর্মে থাকে তাহলে এটাকে সিঙ্গুলার ফর্মে করতে হবে। তাহলে ইটের পরে কি হয়, স্ট্রাকচারটা ইট যদি বাক্যের সাবজেক্টের প্রথমে থাকে, প্রথম দিকে হয়, তাহলে তার ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। তাহলে দেখো যে এন্টারটেইনের সঙ্গে যদি আমরা এর যোগ করি তাহলে এটা হয়ে যাবে কি বলো, এটা হয়ে যাবে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। তাহলে কি হবে, ইট এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, এটি আমাদের শৃঙ্খলা এবং ভদ্রতার সঙ্গে আনন্দ দেয়। আশা করি বুঝতে পারছো।
দেন দেখো নেক্সট সেন্টেন্সের দিকে একটু খেয়াল করে দেখো, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ক্রিয়েট অ্যামং দ্য প্লেয়িং নেশন, ইট আছে, সরি এখানে ইট আছে, তাহলে এটির মাধ্যমে খেলোয়াড়রা দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব বা ভ্রাতৃত্ব বোধ তৈরি করে, ক্রিয়েট মানে তৈরি করে, তাই না? তাহলে দেখো বাংলাটা কি হবে, বাংলাটা হবে যে এটির মাধ্যমে, এটি বলতে কি ক্রিকেট খেলাকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে দেখো যে এটির মাধ্যমে খেলোয়াড়রা দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তাহলে এবার দেখো এই বাক্যের মধ্যে কিন্তু একটা ভার্ব আছে ক্রিয়েট, এই ভার্বটাকে আমরা কি পরিবর্তন করতে পারি? তাহলে এই ভার্বটিকে আমরা কি পরিবর্তন করব সেটা আমাদের স্টেটমেন্টেই বলে দেবে। এবার একটু এই সেন্টেন্সের বাংলার দিকে লক্ষ্য করো, এর মাধ্যমে খেলোয়াড়রা দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে। এখন বিষয়টা দেখো যে এখানে সাবজেক্ট কে ছিল, এই খেলা, কি ক্রিকেট খেলা, তাই না? ক্রিকেট গেম। তো ক্রিকেট গেম কি নিজেই কাজটি করছে, নাকি প্লেয়াররা যারা আমাদের ক্রিকেট খেলেন, আমাদের দেশে বা দেশের বাইরে যারা প্লেয়ার থাকেন, যারা ক্রিকেটগুলো খেলেন, এই ক্রিকেট যারা খেলেন তারা কি এই কাজটি করছে, নাকি এই সাবজেক্ট ক্রিকেট নিজে করছেন? দেখো এই বাক্যের সাবজেক্ট ক্রিকেট নিজে কিন্তু এই কাজটি করেছে প্লেয়াররা। তাহলে বুঝতে পারছো, কর্তা যখন নিজে কোনো কাজ না করে কারোর মাধ্যমে বা অন্য কারোর দিয়ে করায়, তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে বুঝতেই পারছো এই সেন্টেন্সটি বা স্টেটমেন্টটিও আমাদের প্যাসিভে আছে। প্যাসিভের জন্য অ্যাজ ইউজুয়াল আমরা এই দুইটা স্ট্রাকচার ফলো করি। তাহলে দেখো এই দুইটা স্ট্রাকচারের কোনটা আমরা ইউজ করতে পারি? দেখো প্যাসিভের জন্য এই স্ট্রাকচারটা আমরা তখনই ফলো করি যখন আমাদের সাবজেক্টের পর মডাল ভার্ব থাকে। এখনো দেখো এই বাক্যের দিকে খেয়াল করে দেখো, বাক্যে কি কোনো মডাল ভার্ব ইউজ করা হয়েছে বলো? না, কোনো মডাল ভার্ব ইউজ করা হয়নি। কাজেই আমরা এই স্ট্রাকচারটা মেনটেন করব না। আমাদের করতে হবে কোন স্ট্রাকচারটা, এইটা করতে হবে যে সাবজেক্টের পরে বি ভার্ব ইউজ করতে হবে, দেন ভার্বের 3 নম্বর রূপ ইউজ করতে হবে। তাহলে দেখো যে ক্রিয়েট, তাহলে আমরা আগে ভার্বের 3 নম্বর রূপটাই ব্যবহার করে দেখি। তাহলে দেখো যে ক্রিয়েটের ভার্বের 3 নম্বর রূপ কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে বলো তো? ক্রিয়েটের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ক্রিয়েট। জাস্ট কি করতে হবে, ডি যোগ করতে হবে, ই আছে জাস্ট, তোমাদের কি করতে হবে বলো? ই ডি যোগ করে ক্রিয়েট করতে হবে, ই তো আছে অ্যাজ ইউজুয়াল, এখানে জাস্ট ডি করতে হবে। এবার আমাদের প্রয়োজন কি, বি ভার্ব। এবার আমাদের এই স্টেটমেন্টের প্রয়োজন বি ভার্ব। এখন আমরা বি ভার্ব হিসেবে কি অ্যাম ইজ আর নিলেই হবে, নাকি আমাদের অজওয়ারও নিতে হবে, কোনটা? এখন দেখো বি ভার্ব হিসেবে আমরা অ্যাম ইজ আর নিব না অজওয়ার নিব, সেটা আমাদের স্টেটমেন্টই বলে দিবে। দেখো বাংলাটার দিকে আবার খেয়াল করো, এর মাধ্যমে খেলোয়াড়রা দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব তৈরি করে। দেখো করে, আচ্ছা এরকম কি বলা হয়েছে যে তৈরি করেছিল বা তৈরি করবে, এরকম কিছু কিন্তু বলা হয়নি। বলছে কি ভ্রাতৃত্ব বা ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তাহলে করে যদি হয় তাহলে কোনটাই হয় বলো, প্রেজেন্টে হয়। তাহলে প্রেজেন্টের জন্য আমাদের বি ভার্ব কি নিতে হবে বলো? বি ভার্ব, আমাদের প্রেজেন্টের বি ভার্ব অ্যাম ইজ আর। এখন আমরা অ্যাম ইজ আরে কোনটা নিতে পারি বলো? এখন বিষয়টা হচ্ছে এইখানে আমাদের স্টেটমেন্টের যে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, ক্রিকেট, তাই না? ক্রিকেট সম্পর্কে বলা হচ্ছে, যদিও এখানে প্রোনাউন ইট ইউজ করা আছে, তো ক্রিকেটটি কিন্তু সিঙ্গুলার। আর একটু আগেই আমরা দেখলাম যে এই সিঙ্গুলারের জন্য, ক্রিকেটের জন্য আমরা কিন্তু কি ব্যবহার করতে হয় বলো? ইজ ব্যবহার করতে হয়, তাই না? বি ভার্ব কি ব্যবহার করছিলাম? ইজ। তাহলে এবারও কি হবে বলো? ইজ হবে। বুঝতে পারছো তো কেন ইজ হবে? হ্যাঁ, তাহলে দেখো যে রাইট অ্যান্সারটি হবে ইজ ক্রিয়েট। আশা করি বুঝতে পেরেছ। এবার নেক্সট বাক্যের দিকে একটু খেয়াল করো। আর নেক্সট বাক্য, পরবর্তী বাক্যটি অ্যাট প্রেজেন্ট, এই সময়ে বা বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। অর্থাৎ বর্তমান সময়ে ক্রিকেট একটি বা খুবই জনপ্রিয় একটি খেলা। যাই হোক, এ বাক্যে আমাদের কোনো ভার্বের ইউজ করা লাগবে না, মডিফাই করা লাগবে না। আমরা পরবর্তী বাক্যটি দেখি। পরবর্তী বাক্যের দিকে তাকা হচ্ছে দ্য ইংলিশ প্লে।
হ্যাঁ, মজার বিষয় কিন্তু এখানে একটা মজার বিষয় কি জানো, দ্য ইংলিশ দি ইংলিশ প্লে, মানে কি ইংলিশ খেলা করে, ইংলিশ কি কখনো খেলা করতে পারে নাকি, এরকম কিছু হয়? ইংলিশ বলতে এখানে কি ইংল্যান্ডকে বোঝানো হচ্ছে? আসলে দেখো যে আমরা জানি কোনো দেশের আগে, কি বলো, কোনো দেশের আগে আর্টিকেল বসে না, দা বসে না, কিন্তু যদি কোনো জাতিকে বোঝায় তাহলে আর্টিকেল বসে। বিষয়টা কি? বিষয়টা এরকম যে আমি তোমাদেরকে একটু নোট করে দিই, লাইক দিস, এমন আমি এটাকে একটু উপরে উঠিয়ে নিই যাতে একটু স্পেস পাই। হ্যাঁ, পেয়েছি। তো লাইক দিস এরকম যে দি প্লাস প্লাস এনি কান্ট্রি, আমি বলতে পারি কান্ট্রি নেম। আমার কথা কি বুঝতে পারছো? যে দি প্লাস কান্ট্রি নেম ইকুয়াল কি হয়? ইকুয়াল কি হতে পারে বলো তো? ইকুয়াল হয় জাতি। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যদি কোনো কান্ট্রি নেম, যদি কোনো দেশের নামের আগে দি বসে তাহলে সেই দেশের জাতিকে বোঝায়। যেমন ইংলিশ, দেখো ইংলিশের আগে দি ইউজ হয়েছে, কাজেই এটা হবে কি জানো, দি ইংলিশ, অর্থাৎ ইংরেজি জাতি। কি হবে? ইংরেজি জাতি। তাহলে আশা করি বুঝতে পারছো। দি ইংলিশ, ইংলিশ জাতি প্লে, কি প্লে মানে কি খেলা করা, তাই না? খেলা করে। ইট হ্যার মানে কি এটা খেলেছিল, অর্থাৎ ইংরেজ জাতি, হ্যার মানে কি এখানে এটি খেলেছিল। এটি বলতে কি ক্রিকেট বোঝানো হচ্ছে, তাই না? তাহলে ইংরেজ জাতি এখানে ক্রিকেট খেলেছিল। কোন জায়গা? ইন দিস সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট মানে কি বলো? উপমহাদেশে, এই উপমহাদেশে। তাহলে ইংরেজ জাতি এটা খেলেছিল এই উপমহাদেশে, তাই না? বলো যে ইংরেজ জাতি এটা খেলেছিল এই উপমহাদেশে। অ্যান্ড সিন্স দেন, এবং তখন থেকে এটা কোনটা? ক্রিকেট, তাই না? তখন থেকে এটা বিকাম অ্যান্ড ইন্টারগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। তাহলে বিষয়টি কি? বিষয়টা যে তখন থেকে এটি আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? বিষয়টা বলা হচ্ছে যে ইংরেজরা এই উপমহাদেশে এটা খেলেছিল, আর তখন থেকেই এটা আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়েছিল বা অংশ হয়েছে। এখন দেখো এই পুরো বাক্যে আমাদের দুইটি ভার্বের কারেকশন করতে হবে, একটি প্লে দেন বিকাম। এই দুইটি কারেকশন করে আমাদের কিন্তু এখানে ইউজ করতে হবে। তো এই ভার্বের কী রকম পরিবর্তন হতে পারে সেটা আমাদের স্টেটমেন্টই বলে দেবে। তো এই বাক্যের ভিতরে একটা স্পেশাল ওয়ার্ড আছে, তোমরা কি দেখেছো? সেই স্পেশাল ওয়ার্ডটা কি জানো? সেই ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হলো সিন্স। এখন তোমরা নিশ্চয়ই এই সিন্স সম্পর্কে, সিন্সকে নিয়ে রাইট ফর্ম অফ ভার্বের কিছু না কিছু তো স্ট্রাকচার, রুলস তো তোমরা কমপ্লিট অলরেডি করেছো। কী ছিল তার রুলস? দেখো সিন্স, তাই না? সিন্স যদি কোনো বাক্যের মধ্যে থাকে, আর সিন্স যদি দুইটি ক্লোজে যুক্ত করে, সিন্সের আগে যদি একটা ক্লোজ থাকে, সিন্সের পরে যদি আর একটা ক্লোজ থাকে, তাহলে তার স্ট্রাকচার কি হয় বলো তো? কি ভুলে গেছো? হ্যাঁ, তাহলে দেখো যে তার স্ট্রাকচার কি হয়, যে সিন্স, আমি তোমাকে একটু নোট করে দিই। সিন্স বাক্যের মধ্যে থাকে তাহলে সিন্সের আগের টেন্সটি হবে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আমি তোমাদের একটু সংক্ষেপে বোঝাই। পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। দেন সিন্সের পরের অংশটি হবে কি জানো? পরের অংশটি হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে একটু ভালো করে খেয়াল করো যে কোনো বাক্যের মধ্যে যদি সিন্স থাকে, আর সিন্স যদি দুইটা ক্লোজে যুক্ত করে, তাহলে আগের ক্লোজের ভার্বটি হয়, বলো আগের ক্লোজের ভার্বটি হবে তোমার পাস্ট ইনডিফিনাইট। দেন পরের অংশের ভার্বটি হবে পারফেক্ট। তাহলে দেখো যে যদি কোনো বাক্যের মধ্যে সিন্স থাকে তাহলে সিন্সের আগের অংশের ভার্বটি হবে পাস্ট ফর্ম মানে কি? আমরা পাস্ট ফর্ম মানে কি ইকুয়াল V2, রাইট? হ্যাঁ, রাইট। আর দেন প্রেজেন্ট, পরের অংশটি হবে প্রেজেন্ট পারফেক্টের ভার্ব কি বলো? প্রেজেন্ট পারফেক্টের ভার্ব হ্যাজ, লাইক দিস হ্যাজ,
অর হ্যাজ অর হ্যাভ, আমরা এরকমটা বলতে পারতাম হ্যাভ হ্যাজ, দেন কি হবে বলো, দেন হবে V3 আর একটু এখানে একটু ইয়ে করে দিই, আর এই তো যাই হোক। তাহলে দেখো যে সিন যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে তার আগের অংশের ভার্বটি অবশ্যই V2 করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে, আর পরের ভার্বটি অবশ্যই তোমাদের প্রেজেন্ট পারফেক্ট, তোমাকে একটা সাহায্যকারী ভার্ব, হ্যাভ ভার্ব নিতে হবে, হ্যাভ হ্যাজ, দেন কী নিতে হবে বলো, ভার্বের 3 নম্বর রূপ V3 নিতে হবে। তাহলে চলো আমরা এই স্ট্রাকচারটা মেনটেন করে এই উক্ত প্রশ্নটি তোমাদের এই সেন্টেন্সটি কমপ্লিট করে ফেলি। তাহলে দেখো সিন্স আছে তো, আচ্ছা সিন্সের আগে V2 ইউজ করতে হবে, সিন্সের আগে ভার্ব কোনটা, এইটা, এই গ্যাপে ইউজ করতে হবে। তাহলে দেখো যে প্লে আছে, প্লের V2 কী হবে বলো, প্লেড, তাই না? বলো জাস্ট কী করতে হবে, ইডি যোগ করে দিতে হবে, জাস্ট ইডি যোগ করে দিতে হবে। এবার দেখো যে সিন্সের আগের অংশটি আমরা পাস্ট ফর্ম করেছি, ওকে, এবার সেকেন্ড অংশ তো করতে হবে, দেন পরের অংশটা আমাদের করতে হবে কি বলো, হ্যাভ অথবা হ্যাজ, দেন আমাদের ভার্বের 3 নম্বর রূপ নিতে হবে। আচ্ছা আমরা আগে বিকামের 3 নম্বর রূপটা ইউজ করি ভার্বের। তাহলে দেখো যে আমরা জানি বিকামের 3 নম্বর রূপটা কি, আসলে বিকাম V1 আছে, V2 হবে বিকাম, V3 হবে বিকাম, তাহলে বিকাম হবে ভার্বের 3 নম্বর রূপ, বিকামই হবে ভার্বের 3 নম্বর রূপ, এটা ভার্বের 1 নম্বর রূপও হয়, ভার্বের 3 নম্বর রূপও হয়। এবারে আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। এখন বিষয়টা দেখো যে আমরা কি ব্যবহার করব, হ্যাভ নাকি হ্যাজ, সেটা বলে দেবে এই অংশের সাবজেক্টটা। এই অংশের সাবজেক্ট কি আছে বলো, এই অংশের সাবজেক্ট আছে আমাদের ইট আছে। তাহলে দেখো ইট কি সিঙ্গুলার না, হ্যাঁ ইটটা তো সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের কি হবে, হ্যাজ হবে। লাইক বেসিক্যালি হয়তো বা তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না, তোমরা তো অলরেডি জানোই যে হ্যাজ তোমাদের কি বলো, সিঙ্গুলার ভার্ব, তাহলে হ্যাজ হবে, রাইট অ্যান্সার কী হবে, হ্যাজ। তাহলে হ্যাজ বিকাম। এবার দেখো পরবর্তী বাক্যের দিকে খেয়াল করো, পরবর্তী বাক্যের বাংলাটি একটু দেখে নিই। আওয়ার টিম মানে কি, আমাদের দল। আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল্ড প্লেয়ার্স, অর্থাৎ বাক্যে বলা হচ্ছে আমাদের দলটি কনসিস্ট মানে গঠন করা বা গঠিত, অফ স্কিল্ড প্লেয়ার্স, অর্থাৎ যে আমাদের দলটি গঠিত কি নিয়ে, আমাদের দলটি গঠিত দক্ষ প্লেয়ার নিয়ে। তাহলে এই বাক্যের আমরা কি কারেকশনটা করতে পারি, এই বাক্যে আমরা নর্মালি একটা কারেকশন করতে পারি কি জানো, প্রেজেন্ট টেন্সে রেখে। সেটা কি, আসলে বাক্যের বাংলাটার দিকে একটু ফলো করো, যে আমাদের দলটি অভিজ্ঞ প্লেয়ার নিয়ে বা অভিজ্ঞ খেলোয়াড় দিয়ে গঠিত বা নিয়ে গঠিত, তাই না? যে আমাদের দলটি অভিজ্ঞ প্লেয়ার নিয়ে গঠিত। এখন অভিজ্ঞ প্লেয়ার নিয়ে গঠিত নাকি গঠিত হয়েছিল নাকি গঠিত হবে, কোনটা বোঝাচ্ছে কিন্তু বর্তমানকে যে গঠিত। তাহলে যদি বর্তমানকে হয় তাহলে দেখো এবার সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আওয়ার টিম। এখন দেখো আওয়ার টিমের সব থেকে বড় কথা, এই টিমটা কি নাউন জানো, টিমটা তো নাউন, টিমটা আমাদের কি নাউন বলো তো, টিমটা আমাদের কালেকটিভ নাউন, টিমটা কালেকটিভ নাউনে আছে। টিমটা যদি টিমস হতো লাইক দিস, এমন হতো টিমস, তোমাদের এটা কালেক্ট করে দিই, যে যদি টিমস হতো তাহলে এটা কিন্তু কমন নাউন হয়ে যায়। তো এই বিষয়টি তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক, আমি বলতে পারি মোস্ট ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো, যে কমন নাউন টিমটা ছিল কি বলো, কালেকটিভ নাউন। যখনই কালেকটিভ নাউনের সঙ্গে আমরা এজ যোগ করলাম তখন আমাদের হয়ে গেছে কি বলো, বিষয়টা হয়ে গেছে আমাদের কমন নাউনে। তাহলে তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক অ্যাডভান্স লার্নারদের জন্য আমি তোমাদের একটা শর্টকাট করে দিই লাইক দিস, এমন যে কালেকটিভ নাউন প্লাস এস বাই এস অবলিক ই এর যদি যুক্ত করা হয় ইকুয়াল আমরা কি পাই জানো, কমন নাউন পাই, কমন নাউন। তাহলে বিষয়টা কি, কালেকটিভ নাউনের সঙ্গে যদি এস অথবা ই এর যোগ করি তাহলে সেই নাউনটা হয়ে যায়, সে নাউনটি হয়ে যায় কমন নাউন। তাহলে এইবার মজার বিষয়টি দেখো যে টিম আছে মানে কি কালেকটিভ নাউনে আছে, আর যদি টিমস হতো তাহলে হয়ে যেত এটা কমন নাউন। কেন এটি তোমাদেরকে বোঝালাম এর জন্য যে কমন নাউনগুলো অ্যাজ ইউজুয়াল তোমাদের প্লুরাল এবং সিঙ্গুলার দুইটাই হয়।
হ্যাঁ, দুইটাই হয়, কিন্তু তোমার কালেকটিভ নাউনগুলো কখনোই প্লুরাল হয় না। তাহলে যদি প্লুরাল না হয়, এটা যদি কালেকটিভ নাউন থাকে, তাহলে এটা কি হবে? সিঙ্গুলারে আছে। আর সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমাদের ভার্ব কি ব্যবহার করতে হয়? লাইক দিস। আমি তোমাদের একটু আগে যেটা বুঝিয়েছি, ওয়েট, এটা আমরা একটু নোট করতে পারি। সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন, আই মিন সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, লাইক দিস, এরকম বিষয়টি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্বটাকে কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। বুঝতে পারছো বিষয়টি? তো এখন দেখো, কনসিস্ট আমাদের আছে সিঙ্গুলার না প্লুরাল ভার্বে, তাহলে কনসিস্টটাকে আমাদের করতে হবে কি? কনসিস্টটাকে আমাদের সিঙ্গুলার করতে হবে। তাহলে সিঙ্গুলার করতে হলে আমরা জানি কিভাবে করতে হয়, ভার্বের সঙ্গে এর যোগ করলে সিঙ্গুলার হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এবার একটু পরের বাক্যের দিকে তাকাও। দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচ। তারা ইতিমধ্যেই তাদের পারফরমেন্সগুলো বিভিন্ন ম্যাচে দেখিয়েছে। তো একটু খেয়াল করে দেখো, এই বাক্যের স্টেটমেন্টের ভিতরে কিন্তু একটা স্পেশাল ওয়ার্ড আছে। ওয়ার্ডটি কি বলো? অলরেডি। তাহলে দেখো যে কোনো বাক্যের মধ্যে যদি অলরেডি, রিসেন্ট, স্টিল, অ্যাট প্রেজেন্ট, এক্সেট্রা যদি এমন কিছু ওয়ার্ড, স্পেশাল ওয়ার্ড থাকে, তাহলে সেই সেন্টেন্সটির ভার্বটি হয় সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বিষয়টি কি? বিষয়টি অলরেডি আমাদের একটি স্পেশাল ওয়ার্ড আছে। অলরেডি স্পেশাল ওয়ার্ড থাকার কারণে আমাদের এই গ্যাপে যে ভার্বটি ইউজ করতে হবে, ভার্বটি হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। লাইক দিস স্ট্রাকচার কি হবে বলো? লাইক দিস স্ট্রাকচার হবে সাবজেক্ট, দেন কি হবে? হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, দেন কি হবে বলো? দেন ভার্বের 3 নম্বর রূপ হবে। এমন না বলো? হ্যাঁ, এমন। এখন দেখো যে আমাদের অলরেডি থাকার কারণে যদি কোনো বাক্যের ভিতর অলরেডি, যদি কোনো বাক্যের মধ্যে অলরেডি এই স্পেশাল ওয়ার্ডটি থাকে, তাহলে সেই বাক্যের ভার্বটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই মিন হ্যাভ অথবা হ্যাজ নিতে হবে তোমাদের অক্সিলারি ভার্ব হিসেবে। দেন তোমাদের ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করতে হবে। তাহলে দেখো, আমরা আগে ভার্বের 3 নম্বর রূপটা কারেকশন করি। দেখো, শো আছে, শো এর 3 নম্বর রূপটা কি হয়? তোমরা তো জানোই সবাই যে শো এর 3 নম্বর, শো এর 3 নম্বর রূপটা হবে শন। শন, তাহলে 3 নম্বর রূপটা কি হবে বলো? শন। জাস্ট তোমরা এখানে এন্ড যোগ করে দেবে। আচ্ছা, যাই হোক, এবার আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব নিতে হবে হ্যাভ অথবা হ্যাজ। আমরা কোনটা নিব এটা কিন্তু তোমাদের আগেই আমি বুঝিয়েছি। হ্যাভ নেবে কি হ্যাজ নেবে সেটা তোমাদের ডিপেন্ড করবে বাক্যের কিসের উপরে বলো? বাক্যের সাবজেক্টের উপরে। এখন দেখো, বাক্যের সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে দেই, তারা আছে। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল, তাহলে আমাদের হ্যাভ নিতে হবে। হ্যাভ তো প্লুরাল ভার্ব, তাহলে আমরা জাস্ট এখানে হ্যাভ নিলাম। তাহলে দেখো যে অ্যান্সারটা কীরকম হলো? অ্যান্সারটা হলো যে they already have shown, they already have shown। এরকম কি হয় যে অলরেডিটা কি বলো? এখানে অলরেডিটা আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি কখনো অক্সিলারি ভার্বের আগে যায় না? তাহলে একটা স্ট্রাকচার তোমরা মাথায় রাখবা যে সব সময় সাবজেক্টের পরে ব্যবহার হয় অক্সিলারি ভার্ব। আমি এই এক্স দিয়ে তোমাদের অক্সিলারি ভার্ব বুঝিয়ে দিই। অক্সিলারি ভার্ব, দেন অ্যাডভার্ব, দেন আমাদের মেইন ভার্ব। আমরা বলতে পারি মেইন ভার্ব। তাহলে বিষয়টা দেখো যে সাবজেক্টের পরে যদি কোনো বাক্যের ভিতরে একটু ভুল হয়ে গেছে। অ্যাডভার্ব, যদি কোনো বাক্যের ভিতরে অ্যাডভার্ব থাকে, কি থাকে বলো? যদি অ্যাডভার্ব থাকে, আর অ্যাডভার্বটার পজিশন কি হবে জানো? অ্যাডভার্বটার পজিশন হবে মেইন ভার্বের আগে। কেননা অ্যাডভার্ব তো মডিফাই করবে বা কোয়ালিফাই করবে মেইন ভার্বকে। তাহলে অ্যাডভার্বের পজিশন কি হবে? মেইন ভার্বের আগে। কিন্তু দেখো, মজার বিষয় যে এখানে কিন্তু আমরা অলরেডি অ্যাডভার্বটি কিন্তু আমরা অক্সিলারির আগে পজিশন ক্রিয়েট করছি। এটা কিন্তু হবে না। তাহলে অলরেডি কি হবে বলো? অলরেডি আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব হ্যাভের পরে হবে। তাহলে এইটা তোমাদের অবশ্যই কিন্তু অ্যান্সার করার সময় কারেকশন করে দিতে হবে যে অলরেডিটা অবশ্যই তোমাদের হ্যাভ এবং শন মানে মেইন ভার্বের মাঝে রাখতে হবে। তাহলে
রাইট অ্যান্সার কী হবে? হ্যাভ অলরেডি শন। এবার পরবর্তী বাক্যের দিকে একটু খেয়াল করো। বাট ইট ইজ ম্যাটার অফ সো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় এটি যে সামটাইমস মাঝে মাঝে আওয়ার প্লেয়ার্স আমাদের খেলোয়াড়রা প্লে সো পোরলি এতটাই খারাপ খেলে যে দ্যাট খেলে যে আওয়ার কান্ট্রিমেন্ট আমাদের মানুষগণ বা আমাদের জনগণ বিকাম অ্যাস্টনিসিড। মানে কি অ্যাস্টনিসিড? মানে বিরক্ত হবে না, অবাক হয়। তাহলে বাংলাটা কি হলো বলো? বাংলাটা হলো কিন্তু এটা দুঃখের বিষয় যে আমাদের প্লেয়াররা বা আমাদের খেলোয়াড়রা মাঝে মাঝে এমন খেলা খেলে যে আমাদের দেশবাসী বা মানুষগণ অবাক হয়ে যায়। তাহলে নিশ্চয়ই বাংলাটা বুঝতে পারলে যে এটা আমাদের খারাপ লাগে যে বা এটা দুঃখের বিষয় যে আমাদের খেলোয়াড়রা মাঝে মাঝে এমন খেলা বা এমনভাবে খেলেন যে যেটা দেখে আমাদের বা আমাদের দেশবাসী বা জনগণের অবাক হয়ে যান, জনগণ অবাক হয়ে যান। তাহলে দেখো যে এই জায়গায় আমরা দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, একটা প্লে আর একটা বিকাম। তাহলে এটা আমরা কি কারেকশন করতে পারি? দেখো মজার বিষয়টি যে আগে আই নম্বরে একটু ভাবটা দেখো, আর আমরা এই জায়গা থেকে একটু লাইন ব্রেক করে দিই। আচ্ছা, এই বাক্যের ভিতরে দেখো একটা স্পেশাল ওয়ার্ড আছে। কি ওয়ার্ড আছে জানো? সামটাইমস। কি আছে বলো? সামটাইমস। কি আছে? সামটাইমস। এখন দেখো যে কোনো বাক্যের ভিতরে যদি স্পেশাল ওয়ার্ড সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, রেগুলারলি, অ্যাজ ইউজুয়াল এক্সেট্রা এমন যদি কোনো স্পেশাল ওয়ার্ড থেকে থাকে তাহলে সেই স্টেটমেন্ট বা সেই বাক্যের ভাবটি নর্মালি কী হয় বলো? প্রেজেন্ট ফর্ম হয়। কী হয়? প্রেজেন্ট ফর্ম, মানে পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে বুঝতে পারছো এখানে আমাদের সামটাইমস আছে, এই জন্য এই ভার্বটাকে আমরা ভার্বের 1 নম্বর রূপে রাখবো। এখন বিষয়টা দেখো, পেলে তো ভার্বের এখানে জাস্ট বসিয়ে দিই, পেলে তো ভার্বের 1 নম্বর রূপই আছে, আর সাবজেক্টটা আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরকম কিছু নাই যে আমরা ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ করব। আশা করি বুঝতে পারছো কেন আমরা এস বাই ইএস যোগ করিনি, ভার্বটাকে সিঙ্গুলার করিনি। কারণ দেখো এখানে পেলে আর্টস আছে, প্লুরাল আছে। তাহলে আমরা একটু স্ট্রাকচার করছিলাম, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটি হবে প্লুরাল, তাহলে প্লুরালে রেখেছি। আশা করি বুঝতে পারছো। পরবর্তী বাক্যর দিকে তাকাও। আওয়ার কান্ট্রিমেন্ট, আমাদের দেশবাসী বা কি বলো, জনসাধারণ বলতে পারো, জনসাধারণ বা দেশবাসী, ঠিক আছে, বিকাম অ্যাস্টনিসিড, মানে কি দেশবাসী অবাক হয়, অবাক হয়। এখন একটি বিষয় আমরা এটা সলিউশন, এটা আমরা দুইটা মেথডে করতে পারি। তো ফার্স্ট মেথড যদি আমরা অ্যাপ্লাই করি সেটা হবে যে দেখো এই বাক্যের ভিতরে কিন্তু আমাদের দুইটা অংশ ছিল, একটা বাক্যের দুইটা অংশ ছিল। এই দুইটা অংশ কি জানো? প্রথম অংশটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর সেকেন্ডটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের যখন রাজশাহী বোর্ড 2009 সলিউশন করেছিলাম তখন কিন্তু আমি প্রিন্সিপাল দেন সাবঅর্ডিনেট ক্লজের একটা সলিউশন দিয়েছিলাম। লাইক দিস স্ট্রাকচারটা এমন ছিল যে প্রিন্সিপাল ক্লজ ইকুয়াল সাব সাবঅর্ডিনেট ক্লজ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজের যে ভার্বটি যে ফর্মে হবে, আমাদের প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি যে টেন্সে হবে, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটিও সে টেন্সে কিন্তু আমাদের রাইট করতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে আমাদের প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি আমরা যেহেতু প্রেজেন্ট ফর্মে রেখেছি, তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটি প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। তাহলে প্রেজেন্ট ফর্মের বিকামের প্রেজেন্ট ফর্ম কি? বিকামের প্রেজেন্ট ফর্ম জাস্ট কি বলো? বিকামই। বিকামের প্রেজেন্ট ফর্ম বিকাম, তাই না? বিকামের প্রেজেন্ট ফর্ম বিকাম। কিন্তু দেখো যে বিকাম প্রেজেন্ট ফর্মে রাখছি, এই জায়গাতেও কিন্তু আমরা ভার্বটাকে এস বাই এ যোগ করতে পারতাম, কিন্তু করিনি কেন? কারণ আওয়ার কান্ট্রিমেন্ট মানে দেশবাসী কিন্তু প্লুরাল, এই জন্য আমরা ভার্বটিও প্লুরাল রেখেছি। তো বিষয়টি এটা আমি তোমাদের একটু হাইলাইট করে দিই। আচ্ছা, যাই হোক, আমাদের ঢাকা বোর্ড 2009 সলিউশন করতে দেখা যায় আমাদের যেগুলো মেনটেন করা লাগছে, অ্যাক্টিভের ভয়েস, দেন আমাদের প্যাসিভের ভয়েসের স্ট্রাকচার, দেন আমাদের ক্লোজের একটু ব্যাপার স্যাপার ছিল। আর নর্মালি যে রুলগুলো আমি তোমাদের এইখানে দেখিয়েছি, সিন্সের একটা রুলস দেখিয়েছি, তো এই রুলগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে, আর নোট করে প্রচুর এক্সারসাইজ করবে। একটা বিষয় মাথায় রাখবা, যত অনুসরণ করবে ততই কিন্তু তুমি সেই বিষয়ের উপরে পাকা হবে।
তাহলে কোনো বিষয়ের উপরে যদি তুমি পণ্ডিত হতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে। তো অবশ্যই দেখা হবে আগামী কোনো একটি পর্বে কোনো একটা প্রশ্ন ব্যাংক সলিউশনে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।